গুমের সাথে শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে তদন্ত কমিশন। প্রধান উপদেষ্টার কাছে প্রাথমিক প্রতিবেদন, র্যাব বিলুপ্তির সুপারিশ। দিল্লিকে স্পষ্ট বার্তা ঢাকার, দুপক্ষের স্বার্থের ভিত্তিতে ভারতের সঙ্গে হতে পারে সুসম্পর্ক, বললেন পররাষ্ট্র উপদেষ্টা। এবং জার্মানি মিউনিখে প্রবাসী শিবশঙ্করের ব্যবসা প্রতিষ্ঠানের ফয়নিক্স পুরস্কার লাভ, বললেন এই অর্জন গোটা বাংলাদেশের। দর্শক, স্বাগত প্রবাসী সংবাদে। আর পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। দেখছি সংবাদ শিরোনামগুলি, এবারে পুরো খবর। গুমকাণ্ডে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার প্রশাসনের অনেকের সম্পৃক্ততা পেয়েছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন। শনিবার প্রধান উপদেষ্টার কাছে প্রথম অন্তর্বর্তী প্রতিবেদন জমা পড়েছে। এতে গুমে জড়িতদের বিচার প্রক্রিয়া শুরু সহ বিশেষায়িত বাহিনী র্যাবকে বিলুপ্তির সুপারিশ করা হয়েছে। র্যাবের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ পুরনো। বৈশ্বিক নিষেধাজ্ঞার কবলে পড়েছে বিশেষায়িত এই বাহিনী। সম্প্রতি দায় স্বীকার করে ক্ষমা চেয়েছেন বাহিনীর প্রধান। জুলাই বিপ্লবে সরকারি বাহিনীর হাতে গুম খুনের ঘটনাও কম নয়। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর গঠন করা হয় গুম সংক্রান্ত তদন্ত কমিশন। জমা হয় ১,৬৭৬টি অভিযোগ। এ পর্যন্ত যাচাই বাছাই হয়েছে ৭৫৮টি। এর উপর ভিত্তি করে প্রধান উপদেষ্টার কাছে জমা পড়ল অন্তর্বর্তী প্রতিবেদন, শিরোনাম আনফোল্ডিং দ্য ট্রুথ। প্রতিবেদনে কমিশন বলছে, গুমের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততার প্রমাণ মিলেছে। জড়িত আছেন শেখ হাসিনার প্রশাসনের আরও কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা। প্রতিবেদনে গুমের ঘটনায় জড়িতদের বিচারিক প্রক্রিয়া শুরু সহ র্যাবকে বিলুপ্ত করার সুপারিশ করা হয়েছে। কমিশন বলছে, গুমগুলো এমনভাবে করা হয়েছে যাতে তা শনাক্ত করা কঠিন হয়ে যায়। বিভিন্ন বাহিনী নিজেদের মধ্যে ভুক্তভোগী বিনিময় করেছে, পরিকল্পনা বাস্তবায়ন করেছে ভিন্ন ভিন্নভাবে। কমিশনের প্রধান মইনুল ইসলাম চৌধুরী জানান, আগামী মার্চে আরও একটি অন্তর্বর্তী প্রতিবেদন জমা দেওয়া হবে। চূড়ান্ত প্রতিবেদন দিতে কমপক্ষে আরও ১ বছর সময় প্রয়োজন। আরিফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। 4 দিনের সফরে ঢাকায় এসেছেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা। শনিবার রাত 10:30টার পর সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় এসে পৌঁছান তিনি। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হোর্তাকে স্বাগত জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস। বিমানবন্দরে পূর্ব তিমুরের প্রেসিডেন্টকে লাল গালিচা অভ্যর্থনা দেওয়া হয়। তিনি বাংলাদেশের 54তম বিজয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এছাড়া 2 শীর্ষ নেতার উপস্থিতিতে ভিসা অব্যাহতি চুক্তি ও ফরেন অফিস কনসালটেশন সংক্রান্ত সমঝোতা স্মারকে সই হওয়ার কথা রয়েছে। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, ভারতকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, বাংলাদেশ ভারতের সাথে ভালো সম্পর্ক চায়, তবে সেটা দুপক্ষেরই সমান স্বার্থের ভিত্তিতে। নরসিংদীর বেলাবো উপজেলা সম্মেলন কক্ষে এক মত বিনিময় সভায় এসব কথা বলেন তিনি। আমাদের পক্ষ থেকে আমরা খুব স্পষ্ট বার্তা দিয়েছি যে আমরা ভালো সম্পর্ক চাই, দুই পক্ষের স্বার্থের ভিত্তিতে। দুই পক্ষের স্বার্থের ভিত্তিতে, দুই পক্ষের স্বার্থেই আছে দুই পক্ষের সাথে। সেই স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আমার কথা বলবো এবং সমতার ভিত্তিতে আমার সম্পর্ক। আমি আশা করি যে এই অস্বস্তি কেটে যাবে, আমরা সবার সাথে ভালো সম্পর্ক প্রতিষ্ঠা করতে পারবো। বাংলাদেশ ও জার্মানিতে ব্যবসা বাণিজ্যে বিশেষ অবদান রাখায় প্রবাসী শিবশঙ্করের পাল ইলেকট্রো 3টি প্রতিষ্ঠানকে ফয়নিক্স পুরস্কার দেওয়া হয়েছে। মিউনিখে বিশেষ পুরস্কার প্রদান অনুষ্ঠানের উচ্ছ্বাস প্রকাশ করেন শিবশঙ্কর পাল ও তার পরিবার। বলেন, এই অর্জন গোটা বাংলাদেশের। জার্মানি থেকে অনামিকা বড়ুয়ার পাঠানো তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। বিশ্বজুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে লাখো কোটি বাংলাদেশি, যারা অক্লান্ত পরিশ্রম ও অধ্যাবসায়ে নিজেদেরকে গড়ে তোলার পাশাপাশি বিভিন্নভাবে অবদান রেখে হচ্ছেন সম্মানিত। তেমনি একজন জার্মানির মিউনিখে বসবাসরত প্রবাসী শিবশঙ্কর পাল, যিনি অত্যাধুনিক ইলেকট্রিক সরঞ্জাম, ডিজিটালাইজেশন এবং ডিজাইন লাইটিং ব্যবসার বাণিজ্যে বিশেষ অবদান রেখে কর্মসংস্থান সৃষ্টি করছেন। এরই জেরে শিবশঙ্করের পাল ইলেকট্রোর 3টি প্রতিষ্ঠানকে জার্মানির মিউনিখের শহর কর্তৃপক্ষ বিশেষ ফয়নিক্স পুরস্কারে ভূষিত করে। এ উপলক্ষে মিউনিখের পুরনো টাউন হল অডিটোরিয়ামে পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করে শহর কর্তৃপক্ষ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শহরের অতিরিক্ত মেয়র ডিটার রাইটার। বিশেষ অতিথি ছিলেন ক্লেমেন্স বাউন্ড গার্টনার এবং ডিমিট্রিনা লাং।
এ সময় উচ্ছ্বসিত শিবশঙ্কর ও তার পরিবার বলেন, এই অর্জন গোটা বাংলাদেশের। আজকে আমরা ভীষণ আনন্দিত, খুবই খুশি আজকে যে এই পুরস্কার পাওয়ার পর মনে হচ্ছে যেন শুধু আমাদের প্রতিষ্ঠান না, পুরো বাংলাদেশ পুরস্কৃত হয়েছে আমাদের এই পুরস্কারের মাধ্যমে। উদ্যোক্তা হিসেবে ব্যবসা বাণিজ্যে বিশেষ অবদান রাখায় এর আগেও 2017 সালে শিবশঙ্কর পাল নিজেও এই মর্যাদাপূর্ণ ফোনিক্স পুরস্কার লাভ করেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বাংলাদেশের স্বাধীনতা অর্জনে শহীদ বুদ্ধিজীবীদের অবদানের কথা স্মরণ করে প্রতি বছরের মতো এবারও যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করছে মালদ্বীপে বাংলাদেশ দূতাবাস। দিবসটি উপলক্ষে বাংলাদেশ হাইকমিশনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত হাইকমিশনার মোহাম্মদ সোহেল পারভেজ। বিশেষ অতিথি ছিলেন মালদ্বীপ বিএনপির সভাপতি মোহাম্মদ খলিলুর রহমান, সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ নেহার মিয়া রানা এবং ঢাকা ট্রেডার্সের কর্ণধার বাবুল হোসেন। এই বুদ্ধিজীবীদের হত্যা যেন বাংলার মাটিতে বিচার হয়। স্বাধীনতার মাত্র 2 দিন আগে তাদের যেই একটা দীর্ঘ চক্রান্ত বলবো, সেই চক্রান্তের মাধ্যমে তারা চিন্তা করলো কিভাবে এই দেশ স্বাধীন হলেও তাদেরকে কিভাবে পঙ্গু। কুয়েতে বিজয় দিবস উপলক্ষে ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ IDEBর উদ্যোগে অনুষ্ঠিত হলো পিঠা উৎসব। কুয়েতের খাইতান ফ্যামিলি পার্কে জিন্না খানের সভাপতিত্বে এই পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। প্রবাসী গৃহবধূদের বাংলাদেশের বিভিন্ন জেলার ঐতিহ্যবাহী পিঠাসহ বিভিন্ন জেলার নাম না জানা নানান মুখরোচক খাবারের ঘ্রাণ দেশের অতীত মনে করিয়ে দেয় অতিথিদের। সে সময় ইঞ্জিনিয়ার ইফতেখার হাফিজকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। উৎসবে ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ IDEB কুয়েত শাখার সব সদস্য ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। শীতের পিঠার ভিতরে আমাদের আজকে প্রায় 20-25টা পিঠার মতো আসছে। ভাপে পিঠা আছে, পাকন বা ফুল পিঠা যেটাকে বলে, পাটিসাপটা আছে, তারপরে ঝাল পিঠা আছে অনেকগুলা। কাতার বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক বিজ্ঞান বিষয়ক কর্মশালা। এটির ব্যবস্থাপনায় ছিলেন কাতার বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের সমন্বয়ক ডক্টর মোহাম্মদ এনামুল হক চৌধুরী। কর্মশালাটি কাতার বিশ্ববিদ্যালয় এবং আব্দুস সালাম আন্তর্জাতিক তাত্ত্বিক পদার্থবিদ্যা কেন্দ্রের সহযোগিতায় অনুষ্ঠিত হয়। এই উদ্যোগের মাধ্যমে দুই প্রতিষ্ঠানের মধ্যে শক্তিশালী সম্পর্ক এবং বৈজ্ঞানিক গবেষণায় নতুন দিগন্ত উন্মোচনের সুযোগ তৈরি হয়েছে। এই কর্মশালায় চলতি বছর বিশ্বের 62টি দেশের 283 জন প্রার্থী আবেদন করেছিলেন, যার মধ্য থেকে 30টি দেশের 50 জন অংশগ্রহণকারী নির্বাচিত হয়েছেন। 5 দিন ব্যাপী এই কর্মশালায় সমাপনী দিনে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করা হয়। আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে বিজয়ের মাসে মালদ্বীপে অনুষ্ঠিত হল জমজমাট ফুটবল টুর্নামেন্ট। আসরে ফ্রেন্ডস ক্লাবকে ট্রাইব্রেকারে 4-3 ব্যবধানে হারিয়ে শিরোপা জিতেছে তিলাপুশি আইল্যান্ড ফুটবল দল। বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে বাংলাদেশ সহ মোট 16টি দলের অংশগ্রহণে এই টুর্নামেন্ট ঘিরে প্রবাসীদের মাঝে ছিল ব্যাপক উচ্ছ্বাস। মালদ্বীপ থেকে ইমরান তালুকদারের তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। ছোট্ট দ্বীপরাষ্ট্র মালদ্বীপে 1 লাখেরও বেশি প্রবাসী বাংলাদেশির বসবাস। ফলে নানা ব্যস্ততার মাঝে এই টুর্নামেন্ট অনেককে একত্রিত হওয়ার সুযোগ করে দেয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টুর্নামেন্টের ফাইনালে নির্ধারিত সময় শেষ হয় 2-2 গোলে। ফলে খেলা গড়ায় ট্রাইব্রেকারে। গোলরক্ষকদের নৈপুণ্যে দুদলের জয়ের আশা জাগলেও শেষ পর্যন্ত ফ্রেন্ডস ক্লাবকে ট্রাইব্রেকারে 4-3 ব্যবধানে হারিয়ে তিলাপুশি আইল্যান্ড ফুটবল টিম শিরোপা জেতে। সাপ্তাহিক ছুটির দিনে বিপুল সংখ্যক প্রবাসীর উপস্থিতিতে মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে এক টুকরো বাংলাদেশের রূপ নেয়। বিজয়ীদের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন ভারপ্রাপ্ত হাইকমিশনার মোহাম্মদ সোহেল পারভেজ। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন তিলাপুশি একাদশের মোহাম্মদ মহিউদ্দিন। আমাদের প্রবাসী ভাইরা সারাদিন ব্যাপী এই টুর্নামেন্টটি খুবই তারা উপভোগ করেছেন এবং আমরা আশা করি যে এই ধরনের টুর্নামেন্ট আমরা ভবিষ্যতে আরো আয়োজন করব, যাতে আমাদের মালদ্বীপে যারা অক্লান্ত পরিশ্রম করছেন, প্রবাসী থেকে রেমিটেন্স পাঠাচ্ছেন, তারা যেন তাদের জন্য একটু বিনোদনের সুযোগ হয়। বাংলাদেশ 16টা টিমকে হারিয়ে আমরা ফাইনাল কাপ নিয়েছি, আমাদের খুব একটা আনন্দ লাগছে। 2024 ফুটবল টুর্নামেন্টের যে আয়োজনটা করা হয়েছে সেটা সত্যিই খুব আকর্ষণীয়, আনন্দিত। প্রবাসীদের প্রত্যাশা প্রতি বছর এই ধরনের খেলাধুলার আয়োজন অব্যাহত থাকবে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।
প্রবাসী সংবাদের সময় হলো একটা বিরতি, ফিরছি আরও খবর নিয়ে, সাথে থাকুন। স্বাগত আরেকবার প্রবাসী সংবাদে। শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ বৈষম্যহীন বাংলাদেশের প্রেরণা, অত্যাচার আর নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর দৃঢ় প্রত্যয়। শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাধারণ মানুষ বলছেন, নতুন প্রজন্মেই গড়বে আগামীর সম্ভাবনার বাংলাদেশ। দাবি করেছেন, জাতির সূর্য সন্তান বুদ্ধিজীবী হত্যার বিচার করতে হবে, গড়ে তুলতে হবে সাম্য, সুন্দর ও মানবিক রাষ্ট্র। পূব আকাশে ভোরের সূর্য, নিস্তব্ধ প্রকৃতি যেন স্মরণ করিয়ে দিচ্ছে সেদিনের নীরবতাকে। 1971 সালের 14 ডিসেম্বর, বিজয়ের আগ মুহূর্তে যেদিন ঘাতকের নৃশংসতার শিকার হয়েছিলেন জাতির সূর্য সন্তানেরা। বাঙালি জাতিকে মেধাশূন্য করার সব ক্ষেত্রই সেদিন নিশ্চিত করেছিল পাকিস্তানের দোসর রাজাকার আলবদররা। স্মৃতির ফলক রায়ের বাজার বধ্যভূমি, আজও বয়ে চলেছে বীর সন্তানদের নির্মম হত্যাযজ্ঞের ইতিহাস। ঠাঁই দাঁড়িয়ে থাকা শোকের মিনারে তাই তো অবনত মস্তকে লাল সবুজের পতাকা। ফুলের ডালা হাতে হাজারো মানুষের এই মিছিল গিয়ে এক হয়েছে শহীদ বেদিতে। শ্রদ্ধা জানাতে আসা হাজারো মানুষ শ্রদ্ধা ভরে স্মরণ করেছে জাতির বীর সন্তানদের। মুক্তিযুদ্ধ থেকে এখন পর্যন্ত আমরা আসলে বৈষম্যের বিরুদ্ধে হাঁটছি, শোষণের বিরুদ্ধে হাঁটছি, শাসকের বিরুদ্ধে হাঁটছি। এই প্রজন্মের বাচ্চারা খুবই আগ্রহী ইতিহাস সম্পর্কে, ওরা জানতে চায়, ওরা শিখতে চায়। পাকিস্তানের সহযোগী শক্তিটা তো ছিল, এতে কোনো সন্দেহ নাই, কাজে তারা এখনো আছে এবং এখনো অনেকেই মুক্তিযুদ্ধকে মানতে পারে না। শিশু কিশোর, নারী পুরুষ, শিক্ষক, সাংবাদিক, রাজনীতিবিদ সবাই মিলেছেন এক কাতারে। স্বাধীনতার 53 বছর পরও বুদ্ধিজীবী হত্যার বিচার না হয় ক্ষোভ ছিল অনেকেরই কণ্ঠে। যখন একটা স্বাধীনতা অর্জন করি, গণ অভ্যুত্থানের বিজয় অর্জন করি, তখন কিন্তু অপশক্তি আমাদেরকে টেনে ধরতে চাই। এই বীরত্বের কাহিনী, এই সাহসের কাহিনী, এই ত্যাগের কাহিনী, এই সম্পৃক্ততার কাহিনী, এটা তুলে ধরতে হবে। যার যার অবস্থান থেকে আমাদের দায়িত্বটুক যথাযথভাবে দেশের জন্য, জাতির জন্য পালন করা। বুদ্ধিজীবী হত্যার এই ক্ষতি আজও পুষিয়ে নেওয়া সম্ভব হয়নি, কিন্তু ছাত্র জনতার অভ্যুত্থানে পরিবর্তিত পরিস্থিতি আবারও এনেছে সেই সুযোগ। বৈষম্যহীন রাষ্ট্র গঠনের পথে এবার আর ব্যর্থ হবে না বাংলাদেশ, এমন প্রত্যাশা সবার। একটি গর্বের ইতিহাস গোটা জাতিকে উজ্জীবিত করে, প্রেরণা যোগায় সামনের দিকে এগোনোর। পরিবর্তিত পরিস্থিতিতে এবার সময় এসেছে দেশকে ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার, এক হয়ে দেশের উন্নয়নের জন্য কাজ করার। সজল দাস, নিউজ 24, ঢাকা। রাষ্ট্রীয় শ্রদ্ধা আর ভালোবাসায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করল গোটা জাতি। শনিবার সকালে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা, এরপর প্রধান বিচারপতি, শহীদ পরিবার সহ দেশের সর্বস্তরের জনগণ শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন করে উপদেষ্টারা বলেন, বুদ্ধিজীবীদের আত্মত্যাগের ধারাবাহিকতায় 24-এর গণ অভ্যুত্থান। দেশ গড়ার দ্বিতীয় সুযোগ নষ্ট হতে দেয়া যাবে না। নতুন বাংলাদেশে শহীদ বুদ্ধিজীবী দিবসের প্রথম প্রহর। শীতের আড়মোড়া ভেঙে শ্রদ্ধা জানাতে মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে আসেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রেওয়াজ মেনে রাষ্ট্রপতির পর 7:15টায় শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা। এ সময় বিউগলে বেজে ওঠে করুণ সুর। ফুলেল শ্রদ্ধার পর রাষ্ট্রীয় সালামে জাতির সূর্য সন্তানদের স্মরণ করা হয়। পরে সেখানে নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা। শহীদদের শ্রদ্ধা জানানোর পর অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে কথা বলেন আইন উপদেষ্টা। আমাদের তরুণদের আত্মত্যাগের বিনিময়ে রাষ্ট্র গড়ার যে দ্বিতীয় সুযোগ আমরা পেয়েছি, সেই সুযোগ যেন আমরা কোনোভাবেই নস্যাৎ না করি, সেই সুযোগ যেন আমরা কোনোভাবেই নষ্ট না করি। প্রধান বিচারপতি এবং শহীদ পরিবার ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পরই শহীদ বেদি উন্মুক্ত করে দেওয়া হয় সর্বসাধারণের জন্য। 71-এর শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ, স্বপ্ন আর আদর্শকে ধারণ করেই যেন আগামীর প্রজন্ম এগিয়ে যায়, তৈরি হয় একটি নতুন বাংলাদেশ, এমন প্রত্যাশার কথাই জানিয়েছেন আজকে শহীদ বেদিতে আসা সর্বস্তরের মানুষ। মারুফা রহমান, নিউজ 24, মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধ, ঢাকা। বহু বছর আগেই গণতন্ত্র হত্যা করেছে আওয়ামী লীগ। সবশেষ গণহত্যা চালিয়ে জনবিচ্ছিন্ন হয়েছে দলটি, আর এই কারণেই শহীদ বুদ্ধিজীবী দিবসেও নেই তাদের উপস্থিতি। মিরপুরে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যান্য দলের নেতারা বলছেন,
শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। বিস্তারিত জানাচ্ছেন নাইম আল জিকো। শহীদ বুদ্ধিজীবী দিবসে শোকের কাফেলা নয়, মানুষের শ্রদ্ধার মিছিল ঠেকল মিরপুর বুদ্ধিজীবী সৌধে। রাজনীতির গলিপথ পেরিয়ে নতুন বাংলাদেশে প্রথম শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন। তাই এবারেও রাজনীতির চিত্র খানিকটা ভিন্ন। লাল সবুজের আবহে সকালে সোনালী রোদে শ্রদ্ধার মিছিল নিয়ে মিরপুরে যায় বিএনপি। শ্রদ্ধা জানানো শেষে বিএনপি মহাসচিব জানান, গণতন্ত্র ও গণহত্যা করে আওয়ামী লীগ এখন জনবিচ্ছিন্ন দল। যারা জনগণ থেকে সরে যায়, যারা গণতন্ত্রকে হত্যা করেছে, যারা মানুষকে হত্যা করেছে, গণতান্ত্রিক স্বাধীনতা মানুষদেরকে যারা স্বাধীনতায় বিক্রি করে দিয়েছে, তারা অবশ্যই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে এবং সঙ্গত কারণেই আজকে তারা সেখানে অনুপস্থিত। শ্রদ্ধার মিছিলে রাজনীতির ডান বাম সব এক হয়ে যায়। নেতারা বলছেন, শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের অনুপ্রেরণায় জুলাই অভ্যুত্থানে এসেছে নতুন বাংলাদেশ। একটা দল কতখানি জনবিচ্ছিন্ন হলে, জনগণের বিরুদ্ধে দাঁড়ালে এরকম একটা দিনেও আওয়ামী লীগকে কোথাও দেখা যায়নি। তার কারণ হচ্ছে আওয়ামী লীগের বহু আগে আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু ঘটেছিল। বাংলাদেশের সমস্ত জনগণের যে মুক্তি, সেটা আনার জন্য অপরিহার্য এবং এই পরিবর্তনের জন্য জনগণকে ঐক্যবদ্ধ থাকা দরকার। জিএম কাদের বলেছিল যে আমাদের মিছিলে, আমাদের সমাবেশে যদি আওয়ামী লীগ আসে আমাদের করার কিছু নাই। কিভাবে জাতীয় পার্টি এখানে ঢুকলো? শ্রদ্ধা জানাতে আসা তরুণরা বলছেন, 1971 সালের মুক্তিযুদ্ধের ইতিহাস যেমন ভোলা সম্ভব নয়, তেমনই ভোলা সম্ভব নয় 24-এর গণ অভ্যুত্থান। গতানুগতিক রাজনীতি থেকে বেরিয়ে আসার পাশাপাশি গণতান্ত্রিক অধিকার, মানবাধিকার, দেশের মানুষের অর্থনীতির মুক্তি সহ দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাবে শহীদ বুদ্ধিজীবী দিবসে, এমনটাই প্রত্যয় প্রত্যেকটি রাজনৈতিক দলের। নাইম আল চিকো, নিউজ 24, ঢাকা। আগামীতে রাষ্ট্র ক্ষমতায় গেলে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার পাশাপাশি তাদের মর্যাদার পরিবেশ নিশ্চিত করার অঙ্গীকার করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার বিকেলে এক মত বিনিময় সভায় এই কথা বলেন তিনি। প্রতিবন্ধীদের জন্য স্বতন্ত্র অধিদপ্তর করার পাশাপাশি চিকিৎসা, শিক্ষা ও চাকরিতে উপযোগী পরিবেশ নিশ্চিত করার চেষ্টা করবে বিএনপি, এমনটি বলেন তারেক রহমান। রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি মিলনায়তনে শহীদ বুদ্ধিজীবী দিবসে প্রতিবন্ধী মানুষের সঙ্গে মতবিনিময়ে অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা 1.5 শতাধিক প্রতিবন্ধী ব্যক্তি দৈনন্দিন জীবনের নানা প্রতিবন্ধকতার অভিজ্ঞতাগুলো তুলে ধরেন। কোঠা ব্যবস্থা যেন আমাদের সাথে আলোচনা করে প্রতিবন্ধী মানুষদের চাহিদা অনুসারে কোটার পার্সেন্টেজ ঠিক করা হয়। আমরা যারা প্রতিবন্ধী ব্যক্তি আছে, আমাদের আসলে কাজ করে আমরা যা অর্জন করি, সেখান থেকে আবার একজন কেয়ারগিভারকে সম্মানী দিয়ে আমাদের সাথে রাখাটা খুবই কষ্টের একটা ব্যাপার হয়ে যায়। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের সাহস, সংকল্প ও শক্তি বাকিদের প্রেরণার উৎস হতে পারে। আপনাদের সেই সাহস, সংকল্প ও শক্তি আমাদের জন্য প্রেরণার উৎস, অনেক মানুষের জন্য। এটি আমাদের উদ্বুদ্ধ করে একটি সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের ভিত্তিতে অন্তর্ভুক্তিমূলক একটা বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে কাজ চালিয়ে যেতে। বিগত 16 বছরে সব ধরনের নাগরিক অধিকার কেড়ে নেওয়া হয় অভিযোগ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, প্রতিবন্ধী মানুষও তার ব্যতিক্রম নন। গত 16 বছর ধরে আমরা এমন একটি বাংলাদেশে বসবাস করেছি যেখানে আমাদের প্রাপ্য নাগরিক অধিকার বা স্বাধীনতা একে একে কেড়ে নেওয়া হয়েছে। সমাজের প্রতিটি শ্রেণী ও পেশার মানুষ রাষ্ট্রীয় সহায়তা থেকে হয়েছেন বঞ্চিত এবং আপনারাও তার ব্যতিক্রম নন। এর ফলে আপনাদের জীবনের মান উন্নয়ন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়নি, যা ব্যক্তিগতভাবে আমি অনুভব করি। তারেক রহমান বলেন, আগামীতে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে প্রতিবন্ধী ব্যক্তিদের সকল প্রতিবন্ধকতা দূর করার ব্যবস্থা নেবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জনগণের সমর্থনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে আমরা সবসময়
আপনাদের পাশে থাকব। বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য একটি মর্যাদাপূর্ণ, সক্ষম ও সমৃদ্ধ সমাজ গড়তে বিএনপি বদ্ধপরিকর বলেও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আপনারা সকলে বিশেষভাবে সক্ষম নাগরিক। মাসুদ আলামনি, নিউজ 24, ঢাকা। উল্লেখ করেছেন। দর্শক, ছিল প্রবাসী সংবাদ। আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv-তে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাই।